হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সামনে ক্লাস 10-এর যে ধাতুবিদ্যা চ্যাপ্টার আছে তার 2 নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করার আগে কয়েকটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আছে যে তোমার সঙ্গে বলা দরকার আছে। সেটা হচ্ছে কি, যে তোমরা বুঝতে পারছো যে কিছুদিন হচ্ছে যে তোমাদের সঙ্গে আমি নিয়মিত ক্লাস করাতে পারছি না, নিয়মিত ফিজিক্স ম্যাথের ক্লাসটা আপলোড করতে পারছি না। কারণ হচ্ছে কি, যে আমফান ঝড় হয়েছিল, সেই ঝড় হওয়ার পর থেকে তোমার বুঝতে হবে যে প্রায় কয়েকটা দিন নেট বন্ধ ছিল বেশ কিছু এলাকায়। তো কিছু কিছু এলাকায় নেট চলে এসছে, কিছু কিছু এলাকায় এখনও পর্যন্ত ব্রডব্যান্ড কানেকশান আসেনি। বিশেষ করে আমি যে এলাকায় থাকি সেখানে এখনও পর্যন্ত ব্রডব্যান্ড কানেকশান আসেনি। সেই কারণে আমি তোমাদের নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না। আর মোবাইলে যেই নেট থাকে সেই নেটেতে ভিডিও মানে যে কোনো দেখবে আপলোডিং স্পিড আর ডাউনলোড স্পিড আলাদা হয়। যখন দেখবে তোমার মনে হচ্ছে যে বিভিন্ন সিম আছে সেখান থেকে স্পিড 4G স্পিড, সেখান থেকে আমরা খুব সহজেই ডাউনলোড করতে পারি, কিন্তু সেই ভিডিওকে আপলোড করতে অনেক সময় লাগে। সেই জন্য আপলোড করতে খুবই সমস্যা আছে মোবাইল নেট দ্বারা। সেই জন্য তোমাদের আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না। তো নেট কানেকশান আসলেই তোমাদের সেই আবার নিয়মিত প্রত্যেকটা ক্লাসের ভিডিও তোমরা পেয়ে যাবে। ওকে, তো এইটাই আমার বলার ছিল। তো কিছু মনে করো না, তোমাদের স্যার অবশ্যই তোমাদের ক্লাস করছে, সেই ক্লাসগুলো আমি রেকর্ডেড করে রেখে দিচ্ছি। নেট কানেকশান আসার সঙ্গে সঙ্গেই সেইগুলো তোমাদের আপলোড করে দেবো। ওকে, তো তোমরা হেডিং দাও সেটা যে কি, ধাতু সংকর বা সংকর ধাতু। তো আমরা এখান থেকে স্টার্ট করবো, কারণ এর আগে পর্যন্ত প্রথম পার্টে আমরা আলোচনা করে দিচ্ছি। যদি তোমরা প্রথম পার্টটা না দেখে থাকো অবশ্যই দেখে নিও, এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে। তো ধাতু সংকর বা সংকর ধাতুর জিনিসটা কি সেটা বুঝতে হবে। পিওর, এটা হচ্ছে পিওর হচ্ছে কি, মানে মেন হচ্ছে কি, যে 2-3 রকম মূল ধাতু বা মৌলিক ধাতু বা বলে পিওর, যে বলে না শুদ্ধ ধাতুর সঙ্গে যদি 2-3টা মিশিয়ে দেওয়া হয় সেটাকে বলা হয় ধাতু সংকর। মেনে তাহলে আমরা সংজ্ঞা যদি বলতে পারি, 2 বা ততোধিক ধাতুর সমসত্ব বা অসমসত্ব, 2টি ধাতু বা তার থেকে বেশি, কারণ সংকর হতে গেলে 2-এর অধিক, মিনিমাম 2টো বা তার থেকে অধিক হতে হবে। তাহলে 2 বা ততোধিক ধাতুর সমসত্ব ও অসমসত্ব মিশ্রণে উৎপন্ন কঠিন দ্রবণকে বলা হয় কি, সংকর ধাতু। তাহলে এটা সংজ্ঞা তোমাদের লিখে দিলে কেন, বলতে পারি কি, 2 বা ততোধিক ধাতুর সমসত্ব বা অসমসত্ব ধাতুর মিশ্রণে উৎপন্ন কঠিন দ্রবণকে সংকর ধাতু বলে। তো এখানে খুব সহজ, সংজ্ঞাটা খুব সহজ, একদম খুব ইজিলি তোমরা এটা মনে রাখতে পারবে। কী বলবে, সংকর মানে যে মিশ্রণ হবে, 2-এর অধিক মিশ্রণ, 2 বা ততোধিক ধাতুর সমসত্ব বা অসমসত্ব মিশ্রণের উৎপন্ন কঠিন, দুটো সমসত্ব বা অসমসত্বকে নিয়ে মিশিয়ে দিলে মিশ্রণের ফলে যে কঠিন দ্রবণ তৈরি হবে সেটাকে বলা হয় কি, ধাতু বলা হয়। আমরা কি বলা হয়, যেমন ধরো একটা জল আছে, জলের মধ্যে চিনি, লবণ এগুলো গুলিয়ে দিতে পারি, বা শরবত, বিভিন্ন রকম কালার মিশিয়ে দিতে, তাহলে মিশিয়ে দিলে কি শুধু সেটা জল থাকে না, তার মধ্যে কি অন্যরকম এটা বলা হয় যে জলীয় দ্রবণ বলা যেতে পারে। যেহেতু এটা তরল তাহলে সেটা জলীয় দ্রবণ। ঠিক ধাতু, ওই একই কনসেপ্টে যদি মৌলিক ধাতুগুলোকে যদি মিশিয়ে দেওয়ার পর সেটাকে ঠান্ডা করে যদি কঠিন হয়ে যায়, সেইটাকে বলে আমরা কি, সংকর ধাতু বা ধাতু সংকর। ওকে, তাহলে কীভাবে উৎপন্ন করা হয়, তাহলে দেখে না, খুব ইজিলি আমরা বলতে পারি যে উৎপন্ন কীভাবে, আমরা কীভাবে তৈরি করব সংকর ধাতু, আমরা কীভাবে তৈরি করব, তাহলে দেখে বলতে পারি আমরা। ধরো এই একটা কোনো একটা জার বা কোনো একটা কন্টেনার রাখলাম, তার মধ্যে কিছু ধাতু, মৌলিক ধাতু, তাহলে আমি কিছু ধাতু আছে ধরলাম। ওকে, ধাতুগুলো আছে ধরলাম। ওকে, তাহলে সেই ধাতুকে ধরলাম ABCD, 4টে ধাতু আছে। তাহলে এই ধাতুগুলোকে গলানো হবে। তাহলে ধরলাম এই ধাতুকে গলিয়ে এখানে রাখলাম, এই ধাতুকে গলিয়ে দিলাম, একেও গলিয়ে দিলাম। তাহলে এই ABCD যে 4টে ধাতু আছে সেই ধাতুকে গলিয়ে দিয়ে, বা মূল, যদি আমরা বলি এইটা মূল ধাতু, সেই মূল ধাতুকে ধর কিছু ক্ষেত্রে আগে মূল ধাতুর উপরে কিছু সামান্য অপদ্রব্য অন্য ধাতুগুলো মিশানো হয়, সেরকম ক্ষেত্রে বলতে পারি। তাহলে এখানটা একটা মূল ধাতু রেখেছি বড়, তাকে গলানো হয়েছে। ওকে, গলানোর পর তার মধ্যে কি কিছু
ধাতু মেশানো হলো, এইগুলোকে ধরলাম এ বি সি, এইগুলোকে গলিয়ে মেশানো হলো। মিশিয়ে দিলে কী হবে, টোটাল একটা তরল তৈরি হবে এখান থেকে। অবশ্যই এখানে হিট দিতে হবে, হিট। কনসেপ্টটা ভালো করে বোঝো, আমরা কীভাবে সংকর ধাতু তৈরি করবো সেটা তোমাদের বলছি। তাহলে এইটা আমি একটু মুছে দিচ্ছি, এখান থেকে ব্যাপারটা বুঝে নাও কী বলছি। তাহলে কী হচ্ছে, আমার এটা মূল ধাতু আছে, আমি এর উপরে একটা অন্য ধাতু মিশিয়ে একটা সংকর ধাতু তৈরি করতে চাইছি। কেন আমি সংকর ধাতু করবো সেইটারও আমি তোমাদের বলে দেবো যে কেন আমরা করতে চাই। ওকে, তাহলে আমরা এটা হচ্ছে আমার মূল ধাতু, সেই ধাতুকে আমি তাপ দিয়ে গলেছি, এখান থেকে আমরা তাপ দিয়েছি, হিট। ওকে, হিট দিয়েছি, তাপ দেওয়ার পর গোলানো হয়েছে, গলিয়ে সেটা তরল হয়ে গেছে। তরল হওয়ার পর এইগুলোকেও গরম করা হয়েছে, এ বি সি তিনটা আলাদা আলাদা ধাতু আছে, এই ধাতুগুলোকেও গলানো হয়েছে, গলিয়ে তরল করা হয়েছে। টোটাল তরলটা হচ্ছে এটা। তাহলে এই সমস্ত ধাতুকে মিশিয়ে গরম করলে সেটা তরল রূপান্তর হয়ে যাবে, সেটা ধরো এই একটা তরল হয়ে যাবে। তার মানে এর মধ্যে কি আছে, মূল ধাতু আছে আর এ বি সব মিশে মিশে একসঙ্গে হয়ে আছে। তাহলে একে যদি ধীরে ধীরে ঠান্ডা করা হয়, এবার যদি হয় কোল্ড করা হয়, কুলিং, এবার যদি একে ঠান্ডা করা হয় তাহলে কী হবে, সেটা ধীরে ধীরে জমে যাবে। এটা কী হবে, ধীরে ধীরে জমে যাবে। তাহলে এরম একটা জমে গেছে, এরম একটা হয়েছে, তাহলে একে বলা হয় কি, সংকর ধাতু। সংকর ধাতু। তাহলে প্রসিডিওর কী দেখে নাও, কীভাবে আমরা তৈরি করব। প্রথমে কি, যেই ধাতুর সঙ্গে আমি অন্য ধাতুগুলো মিশিয়ে সংকর ধাতু তৈরি করব, প্রথম সেই ধাতুকে গলিয়ে দিলাম তাপ দিয়ে। ফির এইগুলো এ বি সি ধরলাম, তিনটে আলাদা আলাদা ধাতু আছে, সেইগুলোকেও তাপ দিলাম, তাপ দিয়ে গলিয়ে দিলাম। গলিয়ে দিয়ে তাহলে তাপ দিলে কী হচ্ছে, গলে যাচ্ছে, গলে তরল হয়ে গেছে। তাহলে এই তরলের মধ্যে কী হচ্ছে, সমস্ত ধাতু আছে। ওকে, যেমন লোহাকে আমরা বেশি তাপ দিলে কি গলে যায়, মানে প্রথম লাল হয়ে যেতে হবে, আরও যদি গরম করি সেগুলো গলে যাবে। তো সেরকম অবস্থায় কোনো ধাতুগুলো আছে সব তাপ দেওয়ার ফলে এটা পুরো গলিত অবস্থা রেখে দিয়েছি। গলিত সমস্ত যখন গলিত অবস্থায় থাকবে তখন সমস্ত ধাতু একে অপরের সঙ্গে মিশে যাবে। সেই অবস্থায় যখন মিশে গেছে ধাতুগুলো, তখন এবার ঠান্ডা করবো আমি এটাকে। তাহলে ঠান্ডা করার পর একটা কঠিন হিসাবে জমে যাবে। সেই কঠিন যেটা জমে গেল, তা সেটা শুধু এই ধাতু নয় বা এ বি সি ধাতু নয়, এর মধ্যে সমস্ত ধাতুগুলো আছে। তাহলে একে বলা হয় কি, সংকর ধাতু। ওকে, তাছাড়া বুঝতে সংকর ধাতু জিনিসটা কি আর কীভাবে তৈরি করা হয়। এবার হচ্ছে ব্যবহারটা কি, কেন আমরা সংকর ধাতু তৈরি করি সেইটা আমরা বুঝবো একটু। তাহলে কেন সংকর ধাতু তৈরি করি, মানে খুব সহজভাবে বলতে পারি, সেটা হচ্ছে আমরা প্রাকৃতিক কত উদাহরণ আছে, যেমন ধরো যে লোহার ওপর নিকেলে যে প্রলেপ করা হয়, কারণ কী কারণে, যাতে মরিচে না পড়ে। সোজা কথা হচ্ছে আমার তার কাঠিন্য বলতে পারি, মানে তোমাকে বলে দিচ্ছি, মানে লিখে দিচ্ছি এখানে যে কী কারণেও আমরা তৈরি করি। তাহলে উদ্দেশ্য, উদ্দেশ্য সংকর ধাতু বা ধাতু সংকর তৈরির উদ্দেশ্য কি, প্রথম হচ্ছে কি, কাঠিন্য বৃদ্ধি করা, কাঠিন্য বৃদ্ধি করা, কাঠিন্য বৃদ্ধি করা। ওকে, কাঠিন্য বৃদ্ধি করা, নমনীয়তা, কঠিন হবে অথচ ভেঙে যাবে না। এটা মতে যে কিছু কিছু জিনিস কঠিন খুব বলে দেখবে, মারলে এক ঘা মারলে ভেঙে যায়, তো সাথে ভেঙে না যায়, নমনীয়তা, নমনীয়তা তা বৃদ্ধি করা। ওকে, নমনীয়তা বৃদ্ধি করা, সম্প্রসারণশীলতা, খুব ইজিলি যাতে তাপ দিলে যাতে সম্প্রসারণ হতে পারে, আবার সংকোচন হতে পারে, তার সম্প্রসারণশীলতা বলতে পারি, সম্প্রসারণশীলতা বৃদ্ধি করা। ওকে, সম্প্রসারণশীলতা। আর কি বলতে হয়, সহনশীলতা, যাতে আঘাত করলে সেই আঘাতটা সহ্য করতে পারে, সেরকম সহনশীলতা, সহনশীলতা, সহনশীলতা বৃদ্ধি করা। ওকে, ঘনত্বকে নিয়ন্ত্রণ করা, ঘনত্ব নিয়ন্ত্রণ করা বলতে পারি। তাহলে আমরা একটা পার্টিকুলার ঘনত্ব, সেই ঘনত্ব নিয়ন্ত্রণ করা। তাহলে এগুলো একটু এখানে মুছে দিচ্ছি। তাহলে এখান থেকে বলতে হয় কি, ঘনত্ব বৃদ্ধি করা, যে ঘনত্ব নিয়ন্ত্রণ করা, নিয়ন্ত্রণ করা। আর কি, জলবায়ুর হাত থেকে রক্ষা করা, জলবায়ুর হাত থেকে রক্ষা করা।
এইটা বলতে পারি, কারণ আমি মরিচা পরে একটা এক্সাম্পল দিলাম যে মরিচা পড়ে গেলে সেটা ভঙ্গুর হয়ে যায়, যাতে লোহার উপর মরিচা না পড়ে সেটা নিকেলের আমার প্রলেপ দিই যেটা, সেখানে আমার শঙ্খ ধাতু হয়ে গেল ওটা, তাহলে এই কারণে হতে পারে। আর কি, জারণ হ্রাস করা, জারণ হ্রাস। আর কি বলতে পারি এখানে, যে তড়িৎ তাপ বা তড়িতের সুপরিবাহিতা বাড়ানো বা কমানো, আমার দুটোই লাগতে পারে। আমি চাই যে সুপরিবাহিতা বাড়ুক, তড়িৎ বেশি বা কারেন্ট তাপ বেশি পরিবাহিত হোক, সেই হিসাবে আমার শঙ্খ ধাতু তৈরি করতে পারি, বা পরিবাহিতা কমে যাক সেই হিসাবে করতে পারি। তাহলে বলতে পারি কি এখানে তাপ বা তড়িতের পরিবাহিতা বাড়ানো বা কমানোর জন্য ধাতু সংকর ব্যবহার করা হয়। বা তৈরি করায়, ব্যবহার করা হয় বা তৈরি করায় বলতে পারে। ওকে, তাহলে এই হচ্ছে মেন ব্যাপার, হচ্ছে সংকর ধাতু বা ধাতু সংকর কীভাবে তৈরি করা হয় আর কোন উদ্দেশ্য। তাহলে আমার এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে। ধাতু সংকর তাহলে কী জিনিসটা কি, ধাতু সংকর হচ্ছে দুইয়ের অধিক অন্যান্য ধাতুগুলো সমসত্ব ও অসমসত্ব মিশ্রণের যে একটা কঠিন জিনিস তৈরি হয় সেটাকে বলা আমরা কি বলবো, সেটা হলো ধাতু সংকর বা সংকর ধাতু। ওকে, তাহলে কীভাবে তৈরি করা বলে, যে আমরা যদি মূল একটা পদার্থ থাকে বা ধাতু থাকে তাকে গলিয়ে এবং তার উপর যে ধাতুগুলো মেশাবো তাকে গলিয়ে একসঙ্গে সমসত্ব একটা মিশ্রণ তৈরি করা হবে। ওকে, তার সমস্ত অবস্থা এগুলো থাকবে কি, এগুলো গলিত আর তরল আকারে থাকবে, তাকে ঠান্ডা করে যে কঠিন জিনিস তৈরি সেটা হচ্ছে সংকর ধাতু। আর এটা মনে রাখবে সবসময়, এটা নয় যে আমি যে একটা কঠিন ধাতুর উপরে আর একটা ধাতু মিশাচ্ছি সেটা ধাতুই হতে হবে এটা ব্যাপার নয়, অধাতুও হতে পারে। যেমন কি ইস্পাতের মধ্যে কি কার্বন থাকে, এটা মনে রাখবে যে শুধু ধাতুগুলো মিশিয়ে সংকর ধাতু তৈরি হয় না, অধাতুগুলো মেশাতে পারা যায়, যে মূল ধাতুর সঙ্গে আমরা অধাতুও মেশাতে পারি। যেমন এই উদাহরণ হচ্ছে কি, উদাহরণটা মনে রাখবে, উদাহরণ হচ্ছে কি ইস্পাতের মধ্যে কার্বন বর্তমান। তাহলে কি হচ্ছে, আমার ইস্পাতের মধ্যে কার্বনরা উপস্থিত থাকে, তাহলে সেই কার্বনটা কিছু অধাতু, তাহলে ধাতুর সঙ্গে অধাতুও মিশিয়ে সংকর ধাতু তৈরি করা হয়। তাহলে আমার ধাতু সংকর কি বুঝতে পারলাম, কীভাবে তৈরি করা হয় সেটা বুঝতে পারলাম, আর তার উদ্দেশ্য হচ্ছে কি সেটা বুঝলাম, যাতে হচ্ছে মরিচা থেকে রক্ষা করা, কঠিনতা বাড়ানো, সহনশীলতা, নমনীয়তা, সম্প্রসারণশীলতা, ওকে, তাপের সুপরিবাহী বা তৈরির সুপরিবাহিতা বাড়ানো বা কমানো, এই কারণে তৈরি করা হয়। তো এবার আমরা আলোচনা করবো কি, যে সংকর ধাতু মূল ধাতু কী এবং সেখান থেকে তার সংকর ধাতুগুলো কী আছে সেইগুলো আলোচনা করবো। তো এখানে কী কী মূল ধাতু নিয়ে আলোচনা করবো সেটা দেখে নেওয়া আগে তোমাদের একটু বলে দিই যে মূল ধাতুগুলো কোনগুলো আমরা আলোচনা করবো আজকে। সেটা হচ্ছে কি, যে Fe বা আয়রন, কপার, জিঙ্ক, ওকে, অ্যালুমিনিয়াম, এই সমস্ত যে মূল ধাতু আছে, এই মূল ধাতুর সংকর ধাতু কী আছে, তার মধ্যে কোন ধাতু কত পার্সেন্ট আছে সেইটা আলোচনা করব, এবং এদের ব্যবহার কি, এদের সংকর ধাতু যে তৈরি করা হয়েছে সেই সংকর ধাতুগুলো ব্যবহার কেন, মেন হচ্ছে কি আমরা কারণ কি, যে কোনো কাজ করি তার উদ্দেশ্য হচ্ছে আমরা ইউজ করব, আমরা এটাকে ব্যবহার করব। তাহলে আমি যে এখান থেকে মূল ধাতু থেকে তার সংকর ধাতু তৈরি করি, সেই সংকর ধাতুটা কোথায় ইউজ হচ্ছে, কোথায় ব্যবহার হচ্ছে, সেইগুলো আমরা জানবো। ওকে, তো প্রথম আমরা যে মূল ধাতু নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে Fe বা আয়রন নিয়ে। দেখে নাও, Fe হচ্ছে মূল ধাতু, তার তিনটে সংকর ধাতু হয়। সেটা প্রথমটা হচ্ছে কি কলঙ্কহীন বা স্টেনলেস স্টিল, আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি ম্যাঙ্গানিজ স্টিল, আর তিন নম্বর হচ্ছে ইনভার। তো এদের প্রত্যেকটাতে কোনটা কত অনুপাতে থাকে বা কত পার্সেন্ট থাকে সেটা দেখবো এবং তাদের ব্যবহারটাও দেখবো। প্রথম আমরা যেটা আলোচনা করবো কি কলঙ্কহীন বা স্টেনলেস স্টিলের উপাদানগুলো কী আছে। তাহলে কলঙ্কহীন লোহা বা স্টেনলেস স্টিলের মধ্যে লোহার পরিমাণ কত, 73%, 73% Fe আছে। আর ক্রোমিয়াম কত আছে, 18% বা 18% ক্রোমিয়াম আছে। নিকেল আছে 8%, ওকে, এবং সামান্য কার্বন আছে। তাহলে এর মধ্যে কি সামান্য কার্বন আছে, ক্রোমিয়াম আছে 18%। মূল যে উপাদান, তাহলে স্টেনলেস স্টিলের মূল উপাদান কী হচ্ছে, এখানে স্টেনলেস স্টিলের মূল উপাদান হচ্ছে Fe, লোহা। তার মধ্যে এইগুলো অপদ্রব্য মেশানো হয়েছে, সেটা হচ্ছে ক্রোমিয়াম, নিকেল আর সামান্য কার্বন, এই তিনটে মিশিয়ে কি তৈরি হচ্ছে, আমার
কলঙ্কহীন লোহা বা স্টেনলেস স্টিল। তাহলে স্টেনলেস স্টিল তৈরি করতে গেলে আমার 73% আয়রন লাগবে, এফি লাগবে, আর ক্রোমিয়াম লাগবে 18%, নিকেল লাগবে 8%, আর সামান্য কার্বন। এইগুলোকে মিশিয়ে উত্তপ্ত করে গলিত করলে তারও সেই গলিত হওয়ার যে তরল অবস্থায় থাকবে সেটাকে ঠান্ডা করলে আমার স্টেনলেস স্টিল পাওয়া যাবে। ওকে, এবার এর ব্যবহার কথা, তাহলে ব্যবহারটা দেখুন কী আছে। বাসনপত্র তৈরি করতে, ছুরি তৈরি করতে, কাটা চামচ তৈরি করতে, এবং অস্ত্রোপচারে যে অপারেশন করতে যে অস্ত্রোপচার করতে হয় না, সেখানে সে অস্ত্রোপচারের যন্ত্রপাতি যে সমস্ত যন্ত্র লাগে সেই সমস্ত যন্ত্র তৈরি করতে আমার কী লাগে, স্টেনলেস স্টিল প্রয়োজন হয়। তাহলে এই হচ্ছে স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিল কী দিয়ে তৈরি হয়েছে, 73%, 73% আয়রন বা লোহা নিয়ে, 18% ক্রোমিয়াম নিয়ে, আর 8% নিকেল এবং সামান্য কার্বনকে মিশিয়ে উত্তপ্ত করে গলিত করলে যদি তরল করা হয়, সেই তরলকে ঠান্ডা করার পর যে কঠিন পাবো সেইটাকে স্টেনলেস স্টিল বলবো। আর এটা এই সমস্ত কারণে ব্যবহার করা হয়। ওকে, তো নেক্সট এবার দেখে নাও, নেক্সট আর একটা তৈরি হয়েছে ম্যাঙ্গানিজ স্টিল। ম্যাঙ্গানিজ স্টিল তার কী কী দিয়ে তৈরি আছে, তাহলে ম্যাঙ্গানিজ স্টিলের মধ্যে দেখে নাও 85% এফি আছে, মানে এর মূল উপাদান কি এফি, তাহলে তার পরিমাণটা বেশি হবে। তাহলে 85% এফি আছে, তাকে প্রথমে গলিত তরল করা হবে, করার পর কি ম্যাঙ্গানিজ 14% ম্যাঙ্গানিজকে কি তরল করার পর গলিত করার পর এর সঙ্গে মেশানো হবে এবং সামান্য কার্বন মেশানো হবে। মিশিয়ে যে তরল উপাদান দ্রবণ তৈরি হলো, সেই তরল দ্রবণটাকে যদি ঠান্ডা করা হয়, যে কঠিন দ্রবণ বা কঠিন মেটাল তৈরি হলো সেইটাকে আমরা বলছি কি ম্যাঙ্গানিজ স্টিল। ওকে, এবং এটার ব্যবহারটা কি দেখে নাও, পাথর চূর্ণ করার মেশিন, যে বড় বড় পাথর ভাঙতে যে মেশিন ব্যবহৃত হয় সেই মেশিন তৈরি করতে ব্যবহৃত হয়। রেল লাইন ও হেলমেট, রেল লাইন যে আছে রেল লাইনগুলো জানো, মানে এর হচ্ছে কঠিনতা বেশি হবে। রেল লাইনের উপর যে ট্রেনগুলো যায় সেই রেল লাইনটা কত মজবুত হবে সেরকম তৈরি করতে এটা ব্যবহার হয়। আর মাথার হেলমেট, যে মাথায় যে হেলমেট আছে সেই হেলমেট প্রস্তুতিতে এটা ব্যবহার করা হয়। ওকে, তো এইভাবে তোমরা ছক আকারে পড়ে নেবে, বই তোমাদের ছক আছে, তবু আমি ব্যাপারটা একটু এক্সপ্লেন করে দিই যাতে তোমরা খুব সহজে ব্যাপারটা বুঝতে পেরে যাও। নেক্সট কি আছে ইনভার। ইনভার হচ্ছে কি, এর মধ্যে কার্বন লোহা আছে কত, 64% লোহা আছে, 36% নিকেল আছে, আর সামান্য কার্বন আছে। তার মানে লোহা, নিকেল আর কার্বনকে একসঙ্গে মিশিয়ে উত্তপ্ত করে মানে তরল করার পর তাকে যে ঠান্ডা করা হয়, যেটা উৎপন্ন হয় সেটাকে আমরা বলবো কি ইনভার। তো এটার কথা মিটার স্কেল। আর সবথেকে ইনভারের আর একটা বৈশিষ্ট্য আছে, এটা তোমাদের কিসে পড়িয়েছিলাম আমি, এটা যে তাপের ঘটনাবলীতে সেখানে দেখেছিলাম। ইনভার হচ্ছে এমন একটা মেটাল যে এর প্রসারণটা খুব কম হয়, বা প্রায় হয় না বললেই চলে। সেই কারণে তাপের প্রসারণটা খুব কম হয় বলে একে কী করতে পারে, মিটার স্কেল ব্যবহার করা যায়। মিটার স্কেল আমরা সেটা ব্যবহার করা হয় ঘড়ির পেন্ডুলাম হিসাবে। পরীক্ষাগারে যন্ত্রপাতি, যে পরীক্ষাগার ফিজিক্সের বিভিন্ন পরীক্ষাগার আছে সেখানে বিভিন্ন এক্সপেরিমেন্ট করা হয়, সেখানে যন্ত্রপাতিগুলো কী হয় ইনভার দিয়ে তৈরি হয়, যাতে খুব বেড়ে না যায় বা খুব কমে না যায়। যদি খুব বেড়ে যায় বা কমে যায় সেখানে এক্সপেরিমেন্ট ডেটা নিতে খুব সমস্যা হবে, সেই কারণে এই ইনভার তৈরি করা হয়। ওকে, তো আজকে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট মূল ধাতু কী আছে দেখে নাও, সেটা হচ্ছে কি কপার এবং জিঙ্ক। এর সংকর ধাতু বা ধাতু সংকর কটা দেখে নাও, 5টা আছে। কি কি, পিতল বা ব্রাস, ব্রোঞ্জ, জার্মান সিলভার, গান মেটাল, কাঁসা বা বেল মেটাল। ওকে, এর প্রত্যেকটারই কত কী অনুপাতে কী আছে সেগুলো আলোচনা করবো এবং তাদের ব্যবহার আলোচনা করবো। এখান থেকে ব্যবহারগুলো প্রায় সমস্ত সংকর ধাতুর ব্যবহার প্রায় কিছু সিমিলার আছে, মানে প্রায় কিছু আছে, বাসনপত্র আছে, যন্ত্রাংশ আছে, এইগুলো কিছু সিমিলার আছে। এখানে এখান থেকে তুমি কী পড়বে, কী মনে রাখবে, সেটা হচ্ছে কি মূল ধাতু কী, তার সংকর ধাতু কী, এবং সংকর ধাতুতে কোনটা কত অনুপাতে আছে, এইটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে প্রথম যে কপার এবং জিঙ্কের যে সংকর ধাতু আছে সেটা কি আছে, পিতল বা ব্রাস। তাহলে পিতল বা ব্রাসে কী কী আছে দেখে নাও, কপার আছে কি 60% থেকে 80% কপার থাকে, আর জিঙ্ক থাকে 20% থেকে 40%। তার 60% যদি আমার কপার ইউজ করি তাহলে 40% এখানে জিঙ্ক ব্যবহার করব, যদি 80% কপার ইউজ করি তাহলে 20% আমরা জিঙ্ক ব্যবহার করব। তাহলে এইগুলোকে মিলিয়ে গলিত করলে যে সংকর ধাতু তৈরি হয় তার নাম হচ্ছে পিতল। ওকে, তাহলে এইভাবে পিতল তৈরি করতে পারি। এবং এর ব্যবহারটা কী দেখে নাও, বাসনপত্র, জলের কল, ফুলদানি ও ভাস্কর্যের যে নির্মাণ করা হয় তার সেই ক্ষেত্রে কাজে লাগে। ওকে, তাহলে কপার এবং জিঙ্কের সংকর ধাতু হচ্ছে কি পিতল বা ব্রাস, তার মধ্যে 60 থেকে 80% কপার থাকে, 20 থেকে 40% জিঙ্ক থাকে। এবং এর ব্যবহারটা কী আছে, বাসনপত্র, ফুলদানি, ভাস্কর্যে, জলের কল তৈরি করতে, ব্যাস এটাই। তো নেক্সট সংকর ধাতু কী দেখে নাও, সেটা হচ্ছে ব্রোঞ্জ।
তাহলে এটা ব্রোঞ্জটা আমরা অনেক ইতিহাসে প্রায় পড়ছি যে তাম্রযুগ বা ব্রোঞ্জের যুগ, ব্রোঞ্জের পয়সা তেমন তার কয়েন ইউজ করা হতো। তো ব্রোঞ্জের অনেক ইউজ আছে, সে আগের যুগে অনেক আমরা দেখে যাই যে প্রথম যে শঙ্খধাতু তৈরি করা হয়েছিল এখানে। তাহলে সিও দেখে নাও, ব্রোঞ্জের মধ্যে কী কী থাকে দেখে নাও, কপার থাকে 80%, এসএন থাকে 18% আর জিঙ্ক থাকে 2%। তাহলে কপার মেন কথা আছে 80% কপার আছে, এসএন আছে কি 18% আর জিঙ্ক আছে 2%। এইগুলোকে মিশিয়ে গলিতে করার পর তাকে ঠান্ডা করার পর যে কঠিন পদার্থ বা ধাতু পাবো সেটা হচ্ছে আমরা ব্রোঞ্জ আমাদের। তাহলে এই ব্যবহার কী দেখে না, ব্রোঞ্জ ম্যাক্সিমাম কি মূর্তিগুলো থেকে ব্রোঞ্জ তৈরি হয় আগের। তাহলে মূর্তি তৈরি করা, মুদ্রা যেটা বলছিলাম মুদ্রা, মেডেল যে বিভিন্ন যে খেলাতে মেডেল দেওয়া হয়, প্রাইজ দেওয়া হয় সেটা মেডেল, থালা বাসন, অলঙ্কার ও বিভিন্ন যন্ত্রাংশ প্রস্তুতে বিভিন্ন অলঙ্কার আছে সেগুলো তৈরি করতেও ব্রোঞ্জ ব্যবহার করা হয়। নেক্সট সংখ্যাধাতু কি ধরনের 3 নম্বর আছে কি জার্মান সিলভার। জার্মান সিলভার এখানে একটা আবার নাম, এই নামের সঙ্গে দেখেন জার্মান সিলভারের মধ্যে সিলভার নেই, এটা একটা খুব ইন্টারেস্টিং আছে। জার্মান নাম হচ্ছে জার্মান সিলভার অথচ জার্মান সিলভারের মধ্যে সিলভারই নেই। ওকে, তাহলে জার্মান সিলভারটা কী নিয়ে তৈরি দেখে নাও, 50% কপার নিয়ে তৈরি আর জিঙ্ক হচ্ছে 20% আর নিকেল আছে 30%। এখানে কোশ্চেন থাকে একটা, এখান থেকে একটা এমসিকিউ কোশ্চেন থাকে যে জার্মান সিলভারে কপার এবং জিঙ্কের পরিমাণ কত, কী পরিমাণ বেশি, সেখানে অবশ্যই মনে রাখবে কি কপার 50% আছে আর জিঙ্ক হচ্ছে 20%। ছায়া বই দেখে পুরানো বই দেখবে যে কপার এবং জিঙ্কের পরিমাণটা সেম দিয়েছিল, এটা ভুল আছে। এখন যে নতুন বই আছে, যারা নতুন বই ইউজ করে তাদের কোনো সমস্যাই নেই, কিন্তু যারা পুরানো বই দেখছো তারা পুরানো বই দেখবে এইটা একটু ডেটাটা ভুল আছে, সেটা একটু কারেক্ট করে নিও। তাহলে জার্মান সিলভারে কী আছে, কপার আছে 50%, জিঙ্ক আছে 20% আর নিকেল আছে 30%। তাহলে এইগুলোকে মিলিয়ে এটা মিলিয়ে হচ্ছে কি আমার জার্মান সিলভার গঠিত হয়েছে। তাহলে এর ব্যবহারটা কী দেখো, চারুশিল্পে, বাসনপত্র প্রস্তুতিতে দেখুন প্রত্যেক ম্যাক্সিমামতে বাসনপত্র আছে, ফুলদানি, অলঙ্কার ও শৌখিন দ্রব্য যেগুলো খুব শৌখিন দেখতে ভালো সেই সমস্ত জিনিস তৈরি করতে কী হয় আমার জার্মান শিল্প ব্যবহার করা হয়। চারুশিল্পটা কী সেটা আমারও জানা নেই, তো তোমরা কমেন্টে সেটা জানাবে চারুশিল্প অ্যাকচুয়ালি কী, চারুশিল্পটা কোন শিল্পকে বলা হয় সেটা তোমরা বলবে কমেন্টে, যারা জানো বিশেষ করে তারা আমাকে জানাবে। ওকে, কমেন্টে সেটা অবশ্যই অ্যান্সার দেবে তোমরা। তাহলে এটা হচ্ছে কি জার্মান সিলভারের ব্যাপারটা। নেক্সট 4 নম্বর যে শঙ্খধাতু আছে সেটা কী আছে গান মেটাল। গান মেটালটা কি, গান মেটালটা কীভাবে তৈরি হয় দেখে নাও। তাহলে গান মেটালের মধ্যে 87% কপার থাকে, 87% কপার থাকে, এসএন থাকে 10%, জিঙ্ক থাকে 2% আর পিবি বা লেড থাকে 1%। তাহলে এইগুলো মিলে তৈরি হচ্ছে তাহলে গান মেটাল। 87% কপার, এটা হচ্ছে মূল ধাতু, এসএন হচ্ছে 10%, এর সঙ্গে এসএনকে মেশানো হয়েছে, 2% জিঙ্ক মেশানো হয়েছে আর 1% লেড বা পিবিকে মেশানো হয়েছে। এদেরকে মিশিয়ে তো মানে যে শঙ্খধাতু তৈরি হয় সেই শঙ্খধাতু হচ্ছে কি আমার গান মেটাল। ব্যাপারটা কী দেবে দেখো, যে বন্দুক বা ভাল যন্ত্রপাতি তৈরি করতে, বন্দুক তৈরি করতে, বিভিন্ন ভাল তৈরি করতে এটা ব্যবহার করা হয় গান মেটাল। আর কপার আর জিঙ্কের লাস্ট যে শঙ্খধাতু আছে সেটা কী হতে গেল কাঁসা বা বেল মেটাল। ওকে, কাঁসা বা বেল মেটাল তাহলে কী কী দিয়ে তৈরি আছে দেখো, সিউ বা কপার আছে 80% কপার আছে এখানে, এসএন আছে 20% আর জিঙ্ক আছে 0। তার মানে এইটা ভালো করে মনে রাখবে যে কাঁসা বা বেল মেটালের মধ্যে জিঙ্কের পরিমাণ কত। তাহলে এখানে জিঙ্কের কোনো উপস্থিতি নেই, জিঙ্ক 0 আছে মানে এখানে জিঙ্ক নেই। তাহলে কাঁসা বা বেল মেটাল হচ্ছে এমন একটা শঙ্খধাতু যার মধ্যে জিঙ্ক নেই, তার জিঙ্ক নেই এমন একটা শঙ্খধাতুর নাম, সেটা কী হবে কাঁসা বা বেল মেটাল। ওকে, তাহলে এর মধ্যে দেখো তাহলে 80% কপার থাকে, কপারের পরিমাণে বেশি থাকে এখানে, আর এসএন থাকে 20%। এর ব্যবহারটা কি দেখে নাও, বাসনপত্র, সেই বাসনপত্র ব্যবহারটা খুব ইজি ব্যাপার আছে, ব্যবহারটা সেটা অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট সমস্ত ব্যবহারগুলো আছে একবার পড়ে নেবে, তার মধ্যে একটু 19-20 বাদ বাকি ম্যাক্সিমাম ব্যবহারই সেম আছে, বিশেষ করে বাসনপত্র ব্যাপারটা আছে, যন্ত্রপাতি তৈরি করতে ব্যাপার আছে, এইগুলো সব সেম আছে। তাহলে বাসনপত্রের মূর্তি তৈরি করা, ঘন্টা বা এসব ঘন্টা এই সমস্ত জিনিস তৈরি করা হচ্ছে কি করতে আমরা কি ব্যবহার করব কাঁসা বা বেল মেটাল। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। লাস্ট যেই ধাতু নিয়ে তোমাদের আলোচনা করবো সেটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম। এর আগে যেগুলো আলোচনা করেছিলাম লোহা থেকে শুরু করে তার তুলনায় কী হচ্ছে অ্যালুমিনিয়াম কি হালকা, এর হালকা বলে এর ব্যবহারটাও সেরকম টাইপের হবে, সেই জন্য এর ব্যবহারটা একটু আলাদা হবে, এর ব্যবহারটা একটু তোমরা দেখে নেবে। তাহলে অ্যালুমিনিয়ামের শঙ্খধাতু হচ্ছে দুটি, একটা হচ্ছে কি ডুরালুমিন আর হচ্ছে ম্যাগনেলিয়াম। ওকে, তা ডুরালুমিনের উপাদান বা কী কী উপাদানে ডুরালুমিন তৈরি হয় সেটা দেখে নাও। ডুরালুমিনের মধ্যে অ্যালুমিনিয়াম থাকে হচ্ছে 95%, তার মানে এর মূল ধাতু হচ্ছে কি অ্যালুমিনিয়াম। তাহলে 95% থাকে অ্যালুমিনিয়াম, তার সঙ্গে 4% কপার থাকে এবং ম্যাঙ্গানিজ থাকে কত 0.5% এবং ম্যাগনেসিয়াম থাকে 0.5%, মানে Mn এবং Mg দুটো সেম 0.5% থাকে।
কপার থাকে 4% আর অ্যালুমিনিয়াম থাকে 95%। তাহলে এইগুলোকে গলিত করে যে তরল দ্রবণ তৈরি হয় তাকে ঠান্ডা করলে যেই ধাতুটা পাবো আমরা সেটা হচ্ছে কি, বা যেই সংকর ধাতুটা পাবো সেটা হচ্ছে ডুরালুমিন। ওকে, তাহলে দেখুন যেহেতু হালকা, তা হালকা হওয়ার জন্য ব্যবহারটা কী কী দেখা যাবে না, বিমানের কাঠামো মেন হচ্ছে বিভিন্ন জিনিসের শৌখিন কাঠামো তৈরি করতে ব্যবহার করা, এগুলো হালকা হওয়ার জন্য। বিমানের কাঠামো, মোটর গাড়ির, ওকে, মোটর গাড়ির কাঠামো, বিভিন্ন অংশ, বিভিন্ন যন্ত্রাদি যে হালকা বিভিন্ন যন্ত্রগুলো থাকে সেইগুলো তৈরি করতে ডুরালুমিন ব্যবহার করা হয়। নেক্সট সংকর ধাতুটা কে দেখে নাও, ম্যাগনেলিয়াম। তো ম্যাগনেলিয়ামের মধ্যে কী কী উপাদান থাকে দেখে নাও, অ্যালুমিনিয়াম থাকে 90 থেকে 95%, তাহলে 90 থেকে 95% অ্যালুমিনিয়াম থাকে, আর এমজি থাকে কি 5 to 10%। যদি 90% অ্যালুমিনিয়াম নিই সেখানে 10% এমজি লাগবে, আর যদি 95% অ্যালুমিনিয়াম নিই সেখানে 5% এমজি লাগবে। তাহলে এইগুলোকে মিশিয়ে যে সংকর ধাতু তৈরি হবে সেটা যে ম্যাগনেলিয়াম হবে। ওকে, এবং এর ব্যবহারটা দেখে নাও, বিমানের যন্ত্রাংশ, বৈজ্ঞানিক যন্ত্রাংশ, বৈজ্ঞানিক ক্ষেত্রে বিভিন্ন বৈজ্ঞানিক কাজের ক্ষেত্রে সেখানে যে যন্ত্রাংশগুলো থাকে সেইগুলোর ক্ষেত্রে এখানে ম্যাগনেলিয়াম ব্যবহার করা হয়। ওকে, তাহলে এখানে দেখুন টোটাল যে সংকর ধাতু কি, তাহলে টোটাল আজকে ভিডিওটা সামারাইজ করে কী করলাম, তা সংকর ধাতু বা ধাতু সংকর কি সেইটা বললাম তোমাদের, কিভাবে তৈরি করা হয় সেইটাও বললাম, এবং এর উদ্দেশ্য কী, কোন উদ্দেশ্য তৈরি করা সেটা বললাম, এবং কয়েকটা বিশেষ Fe, Cu, Zn এবং অ্যালুমিনিয়াম এদের সংকর ধাতু কী কী আছে, অবশ্যই এই নামগুলো মুখস্থ রাখতে হবে। এদের সংকর লোহা সংকর ধাতু কী আছে, কপারের কী আছে, জিঙ্কের কী আছে এবং অ্যালুমিনিয়ামের কী আছে, এগুলো সব নামগুলো মুখস্থ রাখতে হবে, এবং তাদের উপাদানগুলি। এই তিনটে যে ছকে এই তিনটে ঘর আছে, এই তিনটে ঘরটা খুব সুন্দর ভালোভাবে তোমাদের মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখার পরে এইগুলো অটোমেটিকলি দু একবার দেখলে হয়ে যাবে। ওকে, তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলবে। কোনো জায়গায় সমস্যা হলে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে সেটা তোমরা কমেন্টে জানাবে। আর যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পাশে বেল আইকনটা প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।